গঙ্গা যমুনা লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সেবার পশ্চিমে বেড়াতে গিয়ে যেখানে বাসা করেছিলাম ঠিক তার সামনে বাদশাহী আমলের একটা বাগান ছিল। প্রকাণ্ড বাগান, পাথরের প্রাচীরে চারিদিকে ঘেরা, তারই মাঝখানে পাথরে গাঁথা গোল গম্বুজ 3টা কবর, বাগানের স্থানে স্থানে লাল পাথরে বাঁধানো হৌজ, তার মাঝে জলের ফোয়ারা, বড় বড় নিম গাছের তলায় শ্বেত পাথরের চাতাল। স্থানটা জনশূন্য এবং অযত্নে এখন নষ্টশ্রী। বাগিচার খবরদারি করতে কোম্পানি বাহাদুরের নিযুক্ত একজন মাত্র বৃদ্ধ মালী ছিল এবং তারই যত্নে 2-4টা ফুল গাছ ও কতকটা সবুজ ঘাস সেই স্থানটাকে মনোরম এবং সকালে সন্ধ্যায় হাওয়া খেয়ে বেড়াবার মতো করে রেখেছিল। আমার বাসার ত্রিসীমানায় আর জনমানব ছিল না। খবরের কাগজ এবং 2-1খানা চিঠি লেখা ছাড়া হাতে কাজও বড় একটা ছিল না। সুতরাং সেই বৃদ্ধ মালির সঙ্গেই বন্ধুত্ব পাতালাম ও সিকি দুয়ানির লোভ দেখিয়ে তাকে আমার বাংলা ঘরের এক কোণ দখল করতে রাজি করালাম। সন্ধ্যাবেলা ঠিকা চাকর দুজন কাজ শেষ করে যখন আমায় একলা রেখে চলে যেত, তখন মালি এসে গল্প জুড়ে দিত। আমি তার মুখে সিপাহী বিদ্রোহ, কমিশনার সাহেবের বাঘ শিকারের কাহিনী শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। শীতকালের সন্ধ্যাটা তামাকের ধোঁয়া আর গল্পের পর গল্পে বেশ গরম থাকত। নিষ্কর্মা মানুষের অনেক রকম বাতিক এসে জোটে। আমারও তেমনি অনেকগুলো ছোটোখাটো বাতিক দেখা দিল। তার মধ্যে লেখা বাতিকটা সর্বপ্রধান। আমি প্রথম ছোট গল্প এবং খণ্ড কবিতা লিখে মাসিকপত্রে পাঠাতে লাগলাম। ছোট করে লেখা যে সহজ নয়, এ কাণ্ডজ্ঞান তখন আমার জন্মেনি। যাই হোক, নেশা ক্রমে জমে উঠল। ডিকিনসনের দোকানে রীতিমতো হিসেব খুলে মাসিকপত্রের জন্য আর একটা উপন্যাস আরম্ভ করে দিলাম। উপন্যাসটা যে সেই শাহিবাগের কবর 3টার চারিদিক বেরিয়ে বেরিয়ে গজিয়ে উঠছিল তা আর বলতে হবে না। কলসের মধ্যে আরব্য উপন্যাসের দৈত্যের মতো গল্পটা আমার 3টি মাত্র পরিচ্ছদের ভেতরে দিবারাত্রি খেটে বেশ ফেনিয়ে তুলেছিলাম। সেই সময় একদিন বৃষ্টির পরে দারুণ শীত পড়ল। ঘরে এসে বসে থাকবার জোর রইল না। উপন্যাসটার একটা পরিশিষ্ট সেই শাহী বাগিচার কবরের উপর বসে লিখব মনস্থ করে খাতা হাতে বের হলাম। উত্তর পশ্চিম কোণ থেকে বরফের মতো তীক্ষ্ণ হাওয়া বয়ে যাচ্ছিল। ঘাসের ওপরে মেহেদি গাছের বেড়ার গায়ে গায়ে শিশিরের জল পড়েছে। বেলা 8টা, তখনও সূর্যদেবের দর্শন নেই। বাগিচার শান বাঁধা রাস্তায় চলতে পা যেন হিম হয়ে গেল। আমি নিঃশব্দে গিয়ে বাগানের মধ্যে বড় কবরটায় আশ্রয় নিলাম। কবরস্থানের দেওয়ালের একদিকে আনার ফুলের জালি দিয়ে বাইরের আলো আসছিল। আমি তারই কাছে বসে লিখতে লাগলাম। দিনের খাবার সঙ্গে নিয়ে ঠিকা চাকরদের ছুটি দিয়ে এসেছিলাম। সুতরাং বাসায় যে ফিরতে হবে তা মনেই ছিল না। লেখা শেষ করে যখন উঠে দাঁড়ালাম, তখন সমাধিগৃহটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। চারদিকের দেওয়ালে নানা বর্ণের প্রস্তরে লেখা বিচিত্র লতাপাতা। কার্নিশের কোলে কোলে পাথরে খোদাই করা আল্লাহর স্তোত্র স্পষ্ট আর দেখা যায় না। জালির ভেতর দিয়ে একটুখানি চন্দ্রালোক কবরের উপর এসে পড়েছে, ঠিক যেন কে সেখানে বড় বড় রূপার ফুল ছড়িয়ে দিয়েছে। আমি বের হবার জন্য দরজার নিকট এসে দেখলাম দরজা বন্ধ। মালি ঠিক নিয়মিত সময়ে বাইরে থেকে শিকল টেনে চলে গেছে। শীতকালে জল পড়লে যেমন হয়, হিম অন্ধকারের ভিতর প্রাণটা আমার তেমনই হাঁফিয়ে উঠল। পকেট থেকে দেশলাই নিয়ে একটা জ্বালালাম এবং তারই ক্ষীণ আলোতে পথ চিনে যেখানে বসে লিখছিলাম সেখানে এসে বসলাম। অন্ধকার কবরে চামচিকা, বাদুর এবং কে জানে আরও কাদের সাথে একা প্রাণী রাত কাটাতে হবে ভেবে মনটা চঞ্চল হয়ে উঠল। আজ রাতটা জেগে কাটাবার মতলব করে একটার পর একটা সিগারেট ধরাতে লাগলাম। এভাবে কতক্ষণ কেটেছিল বলতে পারি না। হঠাৎ এক সময় একটা ঝনঝন শব্দে চমকে জেগে উঠলাম। প্রথমটা কিছুই স্থির করতে পারলাম না। ক্রমে সব কথা মনে আসলো। মালি খুব সকালে এসে কবরের দরজা খুলে দিত। আমি ভাবলাম সেই বুঝি শিকল খুলল। তাড়াতাড়ি উঠে বসবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। ঘোর অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। পকেট হাতড়ে দেশলাই বের করলাম। আন্দাজে আন্দাজে একটা কাঠি ঘষলাম। খস করে বাক্সের গায়ে শব্দ হলো, কিন্তু আলোটা যেরকম হলো তাতে আমি অবাক হলাম।
দেশলাই কাঠিকে এরূপ ব্যবহার করতে জন্মে দেখিনি। কাঠিটার মাথায় অগ্নিশিখা নেই, অথচ সমস্ত গৃহটা যেন দিনের মতো স্পষ্ট হয়ে দেখা যেতে লাগলো। আমি দেখলাম চারিদিকে শ্বেতপাথরের দেওয়ালে লেখা বিচিত্র বর্ণের লতা পাতা ফুল ফল মণিমাণিক্যের মতো ঝকমক করছে। দিনের বেলায় কতদিন এই কবরের ভেতর বেরিয়ে গিয়েছি, কিন্তু এত কারুকার্য তো কোনোদিন চোখে পড়েনি। দেওয়ালগুলো যেন আয়নার মতো মসৃণ, কোথাও বিন্দুমাত্র ময়লা ছিল না। মনে হলো যেন আজ প্রস্তুত করেছে। এক মুহূর্তে আমার চোখের সামনে মোগল শিল্পের সমস্ত গৌরব উদ্ঘাটিত হয়ে গেল। সামান্য একটা দেশলাই কাঠি যে এরূপ কাণ্ড ঘটাবে আমি আশা করিনি। সোনার কাঠির স্পর্শে যেন একটা মায়ারাজ্যের দরজা খুলে গেছে মনে হলো। বাইরে বাগানে গোলাপ ফুল ফুটেছিল কিনা কে জানে, কিন্তু একটা মৃদু গোলাপি গন্ধ এবং জলের ফোয়ারায় একটা শীতল ঝরঝর সঙ্গীত স্পষ্ট অনুভব করতে লাগলাম। কেবলই মনে হতে লাগলো এখনই আমার চোখের সামনে থেকে অতীতের একখানা পর্দা সরে যাবে। আমি একটা অনাবিষ্কৃত রহস্যের এক অঙ্ক পাঠ করবার আশায় লোলুপ চিত্তে অপেক্ষা করে রইলাম। কতক্ষণ এরকম অবস্থায় কাটিয়েছিলাম বলতে পারি না। হঠাৎ এক সময়ে সমস্ত আলো নিভে গিয়ে চারদিক অন্ধকার হয়ে একটা দারুণ শীত ও সঙ্গে সঙ্গে কম্প হাড়ে হাড়ে বিঁধতে লাগলো। আমি গায়ের লুইখানা টেনে মুড়ি দিলাম এবং যে অভিনয়টি দেখবার আশা করছিলাম তাতে নিরাশ হয়ে তন্দ্রার ঘুমানোর উদ্যোগ করতে লাগলাম। হঠাৎ আমার খাতাখানার কথা মনে পড়ল, সেটাকে উপাদান করব বলে, কিন্তু খাতা নেই। অন্ধকারে আশপাশ হাতড়ে দেখলাম খাতার চিহ্ন মাত্র নেই। তখনই একটা দেশলাই জেলে খাতার সন্ধানে উঠলাম। এবার দেশলাইটা আর পূর্বের মতো ব্যবহার করল না, সহজভাবে জ্বলতে লাগলো। আমি যেখানে বসেছিলাম তার এক কোণে অনতি গভীর একটা শূন্য কবর ছিল। আমি সেই স্থানটায় ভালো করে খুঁজবার জন্য আলো হাতে ঝুঁকে পড়লাম। সহসা সেই সময়ে কে যেন পেছন থেকে এসে আমাকে স্পর্শ করল এবং চমৎকার উর্দুতে বলে উঠল, বাবুজি, এই যে তোমার কেতাব। আমার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটে গেল। চিৎকার করবার শক্তি ছিল না, কণ্ঠরোধ হয়ে গিয়েছিল। যন্ত্রচালিতের মতো আমি ফিরে দাঁড়ালাম। মাথার ভেতরটা ঝাঁ ঝাঁ করছিল, চোখে ভালো দেখতে পাচ্ছিলাম না। সামনে দেখলাম অস্পষ্ট ছায়ার মতো মোগলাই পাগড়ি এবং জামাজোড়া পরনে এক পুরুষ মূর্তি। সে ধরনের কাপড় এবং শিরস্ত্রাণ এখন চলিত নেই, কিন্তু তবু লোকটি যেন চেনা চেনা মনে হলো। তার শ্বশ্রুহীন মুখে এমন একটা কমনীয়তা ও রাজভাব বিদ্যমান ছিল যে তাকে দেখেই আমি বুঝলাম ইনি কোনো বড় মানুষ হবেন। পশ্চিমে অনেক দিন থেকে আমার মুসলমানি আদব কায়দা ও উর্দু ভাষাটাই বিলক্ষণ দখল জন্মেছিল। আমি লোকটিকে রীতিমতো সালাম এবং সম্ভাষণ করে খাতাখানির জন্য হাত বাড়ালাম। লোকটি একটু হেসে বলল, খাতাতে কি লিখেছেন পড়ে শোনাতে আপত্তি আছে কি? রাত এখনো অনেক বাকি। খাতা শোনাতে আমার আপত্তি দূরে থাক, শোনাবার লোক পেলে বাঁচি। তবু ভদ্রতার খাতিরে বললাম, যদি আপনার বিরক্তি না হয়। তবে আসুন বলে লোকটি আমাকে নিয়ে গেল সমাধিগৃহের পূর্ব দিকের এক অংশে। সেখানে প্রকাণ্ড একখানা শ্বেতপাথরের চৌকির ওপর গিয়ে তিনি বসলেন। ধরে ধরে লেখা শুনিয়ে অনেক মানব আত্মাকে আমি নির্ভয়ে যন্ত্রণা দিয়েছি। এবার প্রেতাত্মার সঙ্গে আলাপটা এই সূত্রে কিভাবে জমবে সেটা ভাবনার বিষয়। যা হোক, গল্প শুরু করে দিলাম এবং যত শীঘ্র পারা যায় 3টা পরিচ্ছেদ শেষ করলাম। গল্পের পরিশিষ্টটাও শুনিয়ে দেবার ইচ্ছে ছিল, কিন্তু শ্রোতার মুখে উৎসাহের লক্ষণ বড় একটা দেখা গেল না। সুতরাং খাতা বন্ধ করে জিজ্ঞেস করলাম, গল্পটা আপনার কেমন লাগলো? উত্তর হলো, মন্দ নয়, কিন্তু শাহিবাগের ইতিহাসটা আপনি যেরকম লিখেছেন, সত্য ইতিহাসটা তা অপেক্ষা আরও হৃদয় বিদারক, এবং আমি সেই বিয়োগান্ত নাটকের প্রধান অভিনেতা ছিলাম। তবে বলি শুনুন। দিল্লির রাজতক্তের ঠিক নিচেই আমার আসন ছিল। হিন্দুস্তানের বাদশাহী একদিন আমাকেই করতে হবে, এই কল্পনাও সময়ে সময়ে করতাম। বাদশাহী প্রথমত এক হিন্দু রাজকুমারীর সাথে আমার প্রথমে বিবাহ হয়। আমি 21 বছরে 6000 শাসনকর্তার পদ ও হিন্দু বেগমকে নিয়ে বাংলাদেশে গেলাম। সেখানে আমাদের নব অনুরাগের মাঝখানে গোপন বিচ্ছেদের প্রথম সঞ্চার।
যে মোগল কুমারী আমাদের দুই হৃদয়ের মাঝে এসে দাঁড়ালো, তার রূপের সীমা ছিল না। আর যে রাজসুতাকে আমি আল্লাহর নাম নিয়ে বরণ করেছিলাম, তার গুণের স্মৃতি প্রেতলোক থেকে আজও আমায় আকর্ষণ করে আনে। বাংলাদেশে এসে কেবল যে রাজ্য শাসনে ব্যস্ত নই, একথা কে জানে কেমন করে দিল্লিতে পৌঁছলো, এবং সঙ্গে সঙ্গে এই দরিয়াগঞ্জ ও তৎসন্নিহিত ভূখণ্ডের শাসনভার অনতিবিলম্বে নেবার জন্য জরুরি পরোয়ানা আমার নিকট পৌঁছলো। আমি বাধ্য হয়ে বাংলাদেশের বসন্তলীলা অসময়ে এবং অতি অশোভনরূপে অসমাপ্ত রেখে সপরিবারে এই নিমগাছের দেশে চলে আসলাম। মনটা আমার যে নিমের মতোই তিক্ত হয়ে গিয়েছিল, সেটা অধীনস্থ সকলে কিছুদিন ধরে বেশ অনুভব করতে লাগলো। ভেবেছিলাম শাসনকার্যে আমার অতি মনোযোগ শীঘ্রই দিল্লি দরবারের দৃষ্টি আকর্ষণ করবে এবং অচিরে পুনরায় আমাকে বাংলাদেশে নির্বাসনে যেতে হবে। কিন্তু যে রূপটা চেয়েছিলাম সে রূপটা ঘটল না। স্থান বদলের তাগিদ না এসে উল্টে বরং দরিয়াগঞ্জে নৌসেতুটা ভালো করে বেঁধে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রাচীন কেল্লাটাকে সুদৃঢ় ও নিজের বাস উপযোগী করে নেবার জন্য 3 গাড়ি মোহর এসে হাজির হলো। আমি বেশ বুঝলাম দিল্লি থেকে আমার জন্য সোনার শৃঙ্খল আসলো এবং আমার নিজের কারাগার নিজেই প্রস্তুত করে নিতে হবে। বাংলাদেশ ছাড়া দুর্দমনীয় শাহজাদাদিগের জন্য অন্য স্থানও ছিল, সেটা আমি বেশ জানতাম। সুতরাং সেই 3 গাড়ি মোহরের জন্য দিল্লিতে একটা বিশেষ রকম ধন্যবাদ প্রেরণ করে যতটা সম্ভব প্রফুল্ল চিত্তে কাজে লেগে গেলাম। হিন্দু বেগমের অনুরোধে যমুনা তীরে একটা হিন্দুর দেব মন্দির ঘিরে আমি কেল্লা ও আমার মণিমাণিককে বিচিত্র অপূর্ব প্রাসাদ গেঁথে তুললাম। সেখানে সেই গঙ্গা যমুনার চিরমিলনের তীরে আমার বিবাহিত জীবনের দ্বিতীয় অঙ্কটা আরম্ভ করলাম, এবং সেটা যে চোখের জলে চিরবিরহের করুণ ক্রন্দনের মাঝখানে শেষ করেছিলাম তার সাক্ষী এই কবর 3টি। তারপর আমি ওই দক্ষিণ দিকের কবরটায় আমার হিন্দু বেগমকে বাম দিকের ছোট গম্বুজটার নিচে আমাদের 4 বছরের স্নেহের ধনকে ফেলে রেখে দিল্লির রাজতখ্তে গিয়ে বসলাম। সেখানে ঐশ্বর্যের নেশা, রূপের লালসা কোনোটাই অতৃপ্ত রইল না। যার জন্য বাংলাদেশে নির্বাসন কামনা করেছিলাম, সেই মোগল কন্যাকে একদিন সুতীক্ষ্ণ ছুরির বিদ্যুদ্দাম করাল রুধির বর্ষায় অভিসার রজনীতে হিন্দুস্থানের অধীশ্বরী রূপে বাদশাহী তখ্তে আমার পাশে এনে বসালাম। তারপরে অভাবনীয় ভোগ এবং পিতৃদ্রোহী ভ্রাতৃহন্তা সন্তানগণের হাতে মর্মান্তিক শোক ও যন্ত্রণার মাঝে জীবনের আমার 3য় অঙ্কটা হঠাৎ একদিন শেষ করে দিলাম। এই যে মাঝের কবরটা দেখছো, এটা আমি নিজের জন্য প্রস্তুত করেছিলাম, কিন্তু কে জানে কেন তারা আমাকে এখানে আনলো না। লাহোরের আনারবাগে আমায় নিয়ে সেই রূপবতী মোগল কুমারীর পাশে রেখেছে, আর আমার প্রেতাত্মা এই শাহীবাগের শূন্য কবরটাই স্থান লাভ করার জন্য ঘুরে বেড়াচ্ছে। গঙ্গা যমুনার চিরমিলনের মাঝে যেমন রেখামাত্র ব্যবধান কিছুতে মুছবার নয়, আমি তেমনি মোগল সম্রাট আর আমার হিন্দু বেগম যমুনার 2 জনের মাঝে শূন্য কবরের বিচ্ছেদ চিরদিন অপূর্ণ রয়ে গেছে। ওই ঘোড়া এসেছে, আমি তবে চললাম, আপনি বিশ্রাম করুন। আমি কি একটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ বিজাতীয় ভাষায় ওয়েল গুড মর্নিং শুনে চমকে দেখলাম ঘোড়ায় চড়বার সাজ পরে দারাগঞ্জের ডাক্তার সাহেব। ইনি মাঝে মাঝে সকালবেলা অশ্বারোহণে শাহী বাগিচায় বেড়াতে আসতেন। ধন্যবাদ।